এরকম একটা প্রভাবশালী অভিষেকের যে নাম আছে, তাকে সত্যি সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? যে এইরকম একটা প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কে আমরা জানি না, সিবিআই তার নাম তার পরিচয় দিচ্ছে না। তাহলে ওইরকম একটা প্রভাবশালী লোককে মানে অ্যারেস্ট না করে তদন্ত কি করে চালালো? যদি বলো যে আমি ভয় পেয়ে থাকে, তাহলে বলবো সিবিআই কে উঠিয়ে দেওয়া উচিত। একটা অর্গানাইজ ক্রাইম, এটা একদম সর্বোচ্চ মাথা আছে এর পেছনে। ফলে সর্বোচ্চ মাথা পর্যন্ত কিন্তু সিবিআই এই তৃতীয় চার্জশিটেও ঢুকলো না। তাহলে বুঝতে হবে তোমাকে যে কোনো একটা জায়গায় পলিটিক্যাল একটা সমীকরণ কাজ করছে, যে একটা খেলা কাজ করছে। দেখো, মানিক তো তাও জেলে গেছে, পার্থও জেলে আছে, কুন্তল জেলে গেছে, শান্তনুও জেলে গেছে। তাহলে একটা নামই তুমি যদি দেখো, যে নামের সাথে 15 কোটি টাকা চাওয়া, 15 টাকা না পেলে তাদেরকে শাসানো হয়েছে যে তাদেরকে হয় দূরে পোস্টিং দিয়ে দিবে, নাহলে পুলিশকে কাজে লাগিয়ে অ্যারেস্ট করিয়ে দিবে, না হলে নিয়োগ বন্ধ করে দিবে। এইরকম প্রভাবশালী একজন ব্যক্তির নাম আছে, কিন্তু উনি জেলে যাননি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নাকি বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সেখানেও একটা রায় আদায় করার কথাও বলা হয়েছে একদম। তাহলে তুমি দেখো, মানে মানে কত কোন লেভেলে প্রভাবশালী। এইরকম একটা প্রভাবশালী কিন্তু যে কোনো যুক্তিবাদী মানুষ বলবে তাকে বাইরে রেখে সিবিআই কি করে তদন্ত করলো? আদতেও সিবিআই কি ন্যায় বিচার দিতে চাইছিল, নাকি কোনো রাজনৈতিক কারণে একটা সর্বোচ্চ পর্যায়কে ছেড়ে রেখে সিবিআই তদন্ত চালালো? এবং শেষ পর্যন্ত আমি তোমায় বলছি, যে ছাত্রছাত্রীরা এখনো বসে আছে, যারা ন্যায় বিচার চাইছে, আদতেও কি তারা ন্যায় বিচার পাবে? এবং যে গরিব মানুষেরা স্কুলে পড়ে, এই যে অযোগ্যরা টাকার বিনিময়ে ঢুকেছে, এরাই তো শিক্ষক হয়ে থাকবে। এরাই তো আমরা ক্যামেরা, তারা অঙ্ক করতে পারছে না, ইংরেজি বলতে পারছে না। অর্থাৎ তোমার আমার মানে থেকেও যারা গরিব, অর্থাৎ যারা রিক্সাওয়ালা, সাধারণ ঠেলাওয়ালা, যারা শ্রমজীবী মানুষ, যারা বাধ্য হয় সরকারি স্কুলে পড়াতে, তাদের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা হলো। আমি বলছি যে দেখো, এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি বাদ দিলে, সেটিং তত্ত্ব বাদ দিলেও, যদি শেষ বিচারে যদি তুমি ন্যায় বিচারটা না দিতে পারো, শেষ বিচারে যদি অযোগ্যদেরকে তুমি ওখান থেকে সরাতে না পারো, শেষ বিচারে যদি যারা এই অর্গানাইজ ক্রাইমটা সংগঠিত করলো তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় করাতে না পারো, তাহলে বলবো যে সিবিআই একটা ব্যর্থ তদন্ত করলো। শুধু নয়, একটা পলিটিক্যালি মোটিভেটেড তদন্ত করলো, যেখানে কিছু পর্যন্ত তদন্ত করে মাথা পর্যন্ত এগোলো না। এখানে আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। বলছি স্যার, বিজেপির সাথে তৃণমূলের সেটিং, কিন্তু আমি বলছি স্যার, এই যে তৃণমূল একটা দল, সেই দলের সাথে ইন্ডি জোটকেও থাকতে হচ্ছে, কংগ্রেসকেও আপোষ করতে হচ্ছে, সিপিএম কেও আপোষ করতে হচ্ছে, সবাইকে আপোষ করতে হচ্ছে, এমনকি বিজেপি কেও আপোষ করতে হচ্ছে। স্যার, কেউ তো এই তৃণমূলকে ছাড়তে পারছে না। আপনি একজনকে বলুন তারা তৃণমূলকে ছেড়ে দিয়েছে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জায়গা রাখতে হচ্ছে ডি রাজাকে, পাশে সিট রাখতে হচ্ছে। আমি বলছি কেন স্যার, এই তৃণমূলের মধ্যে কি এমন আছে? কোন দল তো ছাড়তে পারছে না। বিজেপির সাথে এখন সেটিং বলছি, সিপিএম ও কি বলে দিতে পারবে দিল্লিতে গিয়ে সেটিং হয়ে যাচ্ছে? কংগ্রেস কি বলে দিতে পারবে আমরা তৃণমূলের সাথে নেই? আমি তোমার প্রশংসা করবো রোজিনা। আমি যতই দিন যাচ্ছে আমি দেখছি তুমি শুধু ম্যাচিওর্ড হচ্ছে তা নয়। এই যে কোশ্চেনটা করলে, এটা লাখ টাকার কোশ্চেন। যে যেখানেই হোক না কেন, শেষ বিচারে তৃণমূল কিন্তু সব জায়গায় আছে। তৃণমূলকে তুমি আলোচনা করো, সমালোচনা করো, নিন্দা করো, কিন্তু তৃণমূলকে বাদ দিতে পারছো না। সেটা কংগ্রেসও বাদ দিতে পারছে না, সিপিএমও বাদ দিতে পারছে না জাতীয় স্তরে। আজকে বিজেপিও কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু মানে তৃণমূলের সাথে একটা সম্পর্ক রক্ষা করছে। এইটা কিন্তু বারবার আসছে অভিযোগটা। মানে শেষ বিচারে কিন্তু তৃণমূলকে আলোচনা, সমালোচনা, নিন্দা, ঘৃণা যাই করো না কেন, তৃণমূল কিন্তু তৃণমূলেই আছে, এবং তৃণমূলের প্রাসঙ্গিকতা সব দলের কাছেই আছে। এটা এই এই কনটেক্সটেই আমি তোমায় বলছি যে তৃণমূল হলো সেই কৌশলবাদী রাজনৈতিক দল, যখন যেমন তখন তেমন রাজনীতি করতে পারে। আমি বলছি, ভারতবর্ষের রাজনীতির দলের যখন চর্চা হবে, তখন সবচেয়ে ফ্লেক্সিবল দল, যে যখন যেমন তখন তেমন, যেটাকে আমি অনেক সময় বহুচারিতা বলি। বহুচারিতা মানে যখন যেমন তখন তেমন, বহুরূপ, বহু অবস্থান। এই বহু অবস্থান অনেকটা মানে অ্যামিবিয়ার মতন অবস্থান নেয়। অ্যামিবিয়ার মতন যে কোনো শেপ নিতে পারে। ফলে কখনো নরেন্দ্র মোদীকে প্রয়োজন হলে নরেন্দ্র মোদীর কাছে চলে যাচ্ছে, কখনো আবার দেখি যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করে বা বিজেপির বিরোধিতা করে মুসলিম ভোটটাকে সংগঠিত করবার জন্য মানে কমরি দড়ি মোদীর পড়াতে পারে। আবার কখনো যদি প্রয়োজন হয়,
তাহলে মানে ইয়েতে তোমার গিয়ে কংগ্রেসের সাথেও রাহুল গান্ধীর সাথেও বৈঠক করতে পারে। ফলে তৃণমূল হলো সেই দল যে যখন যেমন তখন তেমন রাজনীতি। ধরো দুর্নীতি সবচেয়ে বেশি তৃণমূলের নিমজ্জিত। আজকেও তুমি যদি দেখো নদিয়াতে মহুয়া মৈত্র যিনি সাংসদ মানে ইয়েতে কৃষ্ণনগরের, তিনি সরাসরি মানিক ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করে বলছেন যে মানে এরা হলো মানে রীতিমতন মানে দুর্নীতির মানে পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়ে গেছে, এদের চার্জশিট হয়ে গেছে, এরা কেন এখন আসছে, এরা রঘু ডাকাত বলছেন, রঘু ডাকাত। কিন্তু আবার এই তৃণমূলই মানে তৃণমূলই কিন্তু তৃণমূলকে ডাকাত বলছে। আবার যখন এটা সংবাদ মাধ্যম যখন তৃণমূলকে বলছে যে ভাই তোমার শাসনকালে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, তখন কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন লোকরা বলছে আপনারা কুৎসা করবেন না, আপনারা নিন্দা করবেন না, আপনারা অপপ্রচার করবেন না। আরে ভাই, অপপ্রচার কুৎসা নিন্দা আপনার সাংসদরা করছে।